আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে, সবার জন্য আজকের এই ক্লাসটি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের ফিজিক্সের যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে বল। এই 3 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, প্রথম পার্ট তোমরা সবাই আশা করি দেখেছো। প্রথম পার্ট যদি দেখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা সবার প্রথমে আগে তোমরা প্রথম পার্টটি দেখে নেবে, কেননা প্রথম পার্ট যদি না দেখতে পারো তাহলে কিন্তু দ্বিতীয় পার্টে তোমাদের খুব বেশি লাভ হবে না। ওকে, তোমাদের কাছে অনুরোধ কি থাকবে যে তোমরা অবশ্যই প্রথমে প্রথম পার্টটা দেখে নেবে এই তৃতীয় অধ্যায়ের। ওকে, প্রথম পার্টে কিন্তু আমি সবগুলো বিষয় ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করেছি। জাস্ট কয়েকটি বিষয় বাকি ছিল, সেই কয়েকটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই দুইটি বিষয় তোমরা যদি করতে পারো, এই দুইটি বিষয় করলেই তোমাদের কিন্তু পুরো বল অধ্যায়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা শুরু করতেছি আমাদের দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে। তোমরা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, এটা সম্বন্ধে জানা। এটা নিয়ে কিন্তু একটু বিস্তারিত কথা বলবো। লক্ষ্য করো, মহাকর্ষ বল সম্বন্ধে জানার আগে তোমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে মহাকর্ষ বলটা আসলে কি জিনিস এবং মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্যটা কি। ওকে, দেখো আমি একটু লিখি যে তোমাদেরকে প্রথমত যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে কি মহাকর্ষ এবং অভিকর্ষ। ওকে, এই দুইটা জিনিস সম্বন্ধে, এই দুইটার পার্থক্য সম্বন্ধে একটু জানতে হচ্ছে। লক্ষ্য করো, মহাকর্ষ কি বা মহাকর্ষ বল কি এবং অভিকর্ষ বল কি। আচ্ছা দেখো, মহাকর্ষ হচ্ছে আমাদের এই সৃষ্টি জগতের, এর আগের যারা ক্লাস করেছো তারা কিন্তু এই বিষয়টা সবাই জানো, সেখানেও আমি আলোচনা করেছি। মহাকর্ষ হচ্ছে সৃষ্টি জগতের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, দুটি বস্তুর মধ্যে কি আকর্ষণ, মধ্যে আকর্ষণ। ওকে, আচ্ছা তার মানে এই সৃষ্টি জগতের মানে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই পুরো সৃষ্টি জগতে যা কিছু আছে, পৃথিবী বলো, মঙ্গল গ্রহ বলো, যাই বলো না কেন, সৌরজগৎ বলো, পুরো সৃষ্টি জগতের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। তাহলে অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে, অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। কারণ কি? লক্ষ্য করো, অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সঙ্গে কারো আকর্ষণ, পৃথিবীর সঙ্গে কারো আকর্ষণকে আমরা স্পেসিফিক ভাবে নাম দিয়েছি অভিকর্ষ, পৃথিবীর সঙ্গে আকর্ষণ। আচ্ছা লক্ষ্য করো, মহাকর্ষ কি? মহাকর্ষ কি? সৃষ্টি জগতের যে কোনো দুইটা বস্তু। তাহলে এটা আমাদের সৃষ্টি জগতের একটা বস্তু, এটা আমাদের সৃষ্টি জগতের মধ্যে একটা বস্তু। তাহলে এই দুইটার যে আকর্ষণ তাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। আর যদি এইটা সাপোজ পৃথিবী, এই পৃথিবী আর এটা হচ্ছে একটা বস্তু, তাহলে এই পৃথিবীর সাথে এই এই পৃথিবীর সাথে এই বস্তুর যে আকর্ষণ এটাকে তখন আমরা বলবো অভিকর্ষ। ওকে, তাহলে মহাকর্ষ হচ্ছে সৃষ্টি জগতের যা কিছু আছে তার মধ্যে যে কোনো দুইটার আকর্ষণকে মহাকর্ষ, আর অভিকর্ষ হচ্ছে কি পৃথিবীর সঙ্গে তুলনা করতে হবে। অর্থাৎ অভিকর্ষ বলতে গেলে একটা পৃথিবী থাকবে আর একটা তোমার যে কোনো বস্তু হতে পারে। ওকে, আচ্ছা যে কোনো বস্তু বলতে পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু হতে হবে। এটা যদি আবার অন্য গ্রহের কোনো বস্তু হয় তাহলে কিন্তু আবার হবে না। অভিকর্ষ হচ্ছে কি পৃথিবী এবং পৃথিবীর মাঝে যে কোনো বস্তু। ওকে, এই জিনিসটা। আর মহাকর্ষ যেটা সেটা হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের যে কোনো দুইটা। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার করতে পারছো। তাহলে একটু লক্ষ্য করো, আমাদের মহাকর্ষ আর অভিকর্ষ এই দুইটা জানার পর তোমাদেরকে এখন জানতে হবে হচ্ছে যে আমাদের আমাদের যে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো রয়েছে, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাপোজ আমি তোমাকে এইভাবে দিয়ে দিলাম, লক্ষ্য করো, সাপোজ এইরকম আছে 8 সমানুপাতিক হচ্ছে 4। এখন তোমরা যদি সমানুপাতিককে সমান মনে করো তাহলে কি হচ্ছে 8 সমান 4, 8 সমান কি 4 হওয়া কোনোদিন সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কি করব, এই সমানুপাতিককে তুলে দিয়ে সমান লিখতে পারবো তখনই যখন আমি এইখানে একটা 2 কমন নেব, তারপর 4 লিখবো। তার মানে এই 2 কোথা থেকে আসলে? এই 2 বলবো হচ্ছে আমরা ধ্রুবক, এই 2 2 থাকবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো, আবারও আমি একটা দেখাই। সাপোজ এইরকম আছে 10 সমানুপাতিক 5। এখন তুমি যদি 10 সমানুপাতিক তুলে দিয়ে সমান আর 5 লিখো তাহলে কি হবে? হবে না। তাহলে সমানুপাতিক তুলে দিয়ে সমান লিখতে পারবা তখনই যখন এই 5 থাকবে, এর সাথে গুণ আকারে 2 থাকবে। তাহলে আমাদের সমানুপাতিক তুলে দিয়ে আমরা কি কি পাচ্ছি? একটা সমান পাচ্ছি, পাশাপাশি একটা কিন্তু সংখ্যা পাচ্ছি। আর যে কোনো সংখ্যা
যে কোনো সংখ্যা হচ্ছে কিন্তু কি ধ্রুবক, এই জিনিসটা মনে রাখবা, যে কোনো সংখ্যাই হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো যে একটা সমানুপাতিক তুলে দিলে আমরা টোটাল দুইটা জিনিস পাই, একটা সমান পাই আর একটা ধ্রুবক পাই। ওকে, তাহলে শুধু সমান লিখলে কিন্তু হবে না। এখন লক্ষ্য করো, তাহলে সমানুপাতিক তার মানে যে কোনো কিছু সমানুপাতিক হতে পারে, যেমন ভর সমানুপাতিক ত্বরণ, সরি, ভর সমানুপাতিক ত্বরণ। ওকে, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এখন যদি বলি তাহলে ব্যস্তানুপাতিক কি, লক্ষ্য করো ব্যস্তানুপাতিক হচ্ছে জাস্ট একটু ভিন্ন, এই সমানুপাতিক চিহ্নই দিতে হবে। সাপোজ ভর সমানুপাতিক ত্বরণ, তাহলে ভর যদি এখন ব্যস্তানুপাতিক ত্বরণ বলে তাহলে কি লিখতে হবে, দেখো ভর সমানুপাতিকই লিখতে হবে, সমানুপাতিকই লিখতে হবে, বাট ব্যস্তানুপাতিক ত্বরণ বলছে না, তাহলে তুমি ত্বরণ লিখবা কিন্তু এর উপরে এক থাকবে, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। এখন যদি বলে সাপোজ যে 2 সমানুপাতিক, জাস্ট ধরে নাও 2 সমানুপাতিক 5, তাহলে তোমাকে কি করতে হবে, যদি বলে এটার ব্যস্তানুপাতিক কি, দেখো এটার ব্যস্তানুপাতিক কি, তাহলে তুমি কি করবা, জাস্ট 2 সমানুপাতিক 5টা নিচে দিবা, উপরে একটা অন নিয়ে যাবা, এটাই হচ্ছে আমাদের 2 ব্যস্তানুপাতিক 5। এটা তোমাকে যদি বলে 2 ব্যস্তানুপাতিক 5, তাহলে 2 সমানুপাতিক চিহ্ন দিয়ে জাস্ট উপরে একটা এক দিতে হবে। ওকে, সাপোজ হাতি সমানুপাতিক হচ্ছে ঘোড়া। এখন লক্ষ্য করো, তাহলে এখন যদি বলে যে হাতি ব্যস্তানুপাতিক ঘোড়া, তাহলে কি লিখতে হবে, হাতি লিখে সমানুপাতিকই দিতে হবে, বাট ঘোড়াটা আমাদের নিচে চলে আসবে, উপরে অন যাবে, তাহলে হাতি ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের ঘোড়া। এই জিনিসটা ক্লিয়ার, তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এখন লক্ষ্য করে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই মহাকর্ষ বল নিয়ে। তো এই মহাকর্ষ বল বা যদি বলি মহাকর্ষ আকর্ষণ, এইটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা বিষয়ের উপর, একটু জাস্ট মনে রাখবা বিষয় দুইটা, দুইটা বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে, দুইটা বিষয়ের উপর কি করে, ডিপেন্ড করে বা নির্ভর করে। সেই দুইটা বিষয় কি কি, লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে আমাদের বস্তুর বস্তুর হচ্ছে কি, বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, আর 2 নম্বরটা হচ্ছে আমাদের হচ্ছে দূরত্বের উপর। তাহলে আমাদের এইখানে যে মহাকর্ষ বল আছে বা মহাকর্ষ মানে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, এই আকর্ষণটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে বস্তুর ভরের উপর, দূরত্বের উপর। এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, লক্ষ্য করো, এইটা বস্তু আর এইটা বস্তু, কার ভর বেশি, এইটার ভর বেশি, এখন যার ভর বেশি তার আকর্ষণ শক্তি বেশি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু একে তাড়াতাড়ি আকর্ষণ করবে। ওকে, তার মানে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই আকর্ষণ জিনিসটা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে বস্তুর ভরের উপর, অর্থাৎ যার ভর বেশি তার আকর্ষণ শক্তি বেশি, আর একটা হচ্ছে দূরত্বের উপর। এখন লক্ষ্য করো, তোমার এইটুকু দূরত্বের মধ্যে যে আকর্ষণটা হবে, এখন যদি তুমি এইরকম আরো দূরে দাও, তাহলে আকর্ষণের মানটা কিন্তু কি হবে, হ্রাস পাবে বা কমে যাবে, অর্থাৎ দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে। তার মানে এই আকর্ষণ জিনিসটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, একটা বস্তুর ভর আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে বস্তুর ভর বেশি হলে আকর্ষণ শক্তি বেশি, আর যদি দূরত্ব বেশি হয় তাহলে আকর্ষণ শক্তি কম। ওকে, জিনিস দুইটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের দেখো দুইটা বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে কি আমাদের এই যে আকর্ষণটা। ওকে, সো এখন লক্ষ্য করে, এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে মহাকর্ষ বলের বিভিন্ন সূত্র নিয়ে। সো মহাকর্ষ বলের সূত্র আমরা দেখবো, এবং মহাকর্ষের সাথে যে আমাদের এই যে অভিকর্ষ কথাটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু আগেই শিখলাম, মহাকর্ষের সাথে যে অভিকর্ষ কথাটা যায় সেটারও সূত্র আছে, মহাকর্ষের সূত্র থেকে আমরা অভিকর্ষের সূত্র প্রতিপাদন করব। ওকে, আচ্ছা লক্ষ্য করো, প্রথমে এইখানে আমরা যেটা জানতেছি সেটা হচ্ছে এই যে মহাকর্ষর যে সূত্রটা, সেটা কিন্তু এখানে দেয়া আছে, সেটা কিন্তু কোথায় দেয়া আছে, এখানে দেয়া আছে, এখান থেকে আমরা একটা গাণিতিক রূপ দেব। লক্ষ্য করে এখানে বলা হয়েছে কি, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, যেটা একটু আগেই দেখালাম, এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের একটা বস্তু, এটাও আমাদের মহাবিশ্বের আর একটা বস্তু, তাহলে এই দুইটা বস্তুই একে অপরকে কি করবে, আকর্ষণ করে, যে কোনো দুইটা বস্তু হতে পারে। তাহলে এই যে তারা আকর্ষণ করে, এই আকর্ষণ একটু আগেও বলেছি যে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এখানেও সেটাই বলা হয়েছে, যে এই আকর্ষণ বলের মান কি, দেখো বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ ভরের উপর নির্ভরশীল যেটা বললাম, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বের যে ডিপেন্ড করে দূরত্বের উপর, এইটা বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে গাণিতিক রূপ কিভাবে আনবো। দেখো কি বলা হয়েছে, আর একবার লক্ষ্য করো, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান। সো আকর্ষণ বল, বল মানেই হচ্ছে তাকে প্রকাশ করা হয় এফ দ্বারা,
বিশেষ কথা থাকবে, এর আগের ক্লাসটা তোমরা করে আসবে, তাছাড়া কিন্তু এটা পারবা না। ওকে, সো লক্ষ্য করো, এই আকর্ষণ বল যেটাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা, তাহলে এই আকর্ষণ বলের মানটা কেমন? বস্তু দ্বয়ের ভরের গুণফল। আচ্ছা, বস্তু দ্বয় মানে এইখানে আমার এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তাহলে এই বস্তু দ্বয়ের কি ভর, তাহলে এটার ভর, সাপোজ এটার ভর হচ্ছে আমাদের কি এম1, এবং এটার ভর হচ্ছে আমাদের এম2। তাহলে আমাদের কি বলা হয়েছে? বস্তুদ্বয়ের ভরের গুণফলের। তাহলে এটা এই বস্তুর ভর হচ্ছে আমাদের এম1, এই বস্তুর ভর হচ্ছে আমাদের এম2, তাহলে ভরের আবার কি বলছে? গুণফলের। তাহলে আমরা দুইটার ভর কি করে দেব? গুণ করে দেব। এখন বলছে গুণফলের কি সমানুপাতিক। কিসের সমানুপাতিক? এই যে গুণফলের সমানুপাতিক। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারলাম? যে আমাদের আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটাই হচ্ছে আমাদের এই প্রথম কথাটার কিন্তু গাণিতিক রূপ। এই যে প্রথম যে সূত্রটা, এটার গাণিতিক রূপ হচ্ছে আমাদের এইটা। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমাদের আরো একটা বিষয়, এখানে কিন্তু আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এই আকর্ষণ বলের মানই, অর্থাৎ এই এপি আবার কি, যে দূরত্বের বর্গের। সো এইখানে বস্তুর কি দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? সো এই দূরত্বের কি বলেছে? দূরত্বের বর্গের, তার মানে ডি এর উপরে স্কোয়ার দেবো, দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এর উপরে অন দেবো, এখানে সমানুপাতিক দেবো। আশা করি ব্যস্তানুপাতিক জিনিসটা প্রথমেই বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে দ্বিতীয় যে এইরকম কথায় প্রকাশ করা যে সূত্রটা আছে, সেইটার গাণিতিক রূপ আবার এইটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল এই মহাকর্ষ বলের সূত্র। ওকে, মহাকর্ষ বলের সূত্র। এখন এইখান থেকে কিভাবে সূত্রে আসে লক্ষ্য করি, এখানেও এফ, এখানেও এফ, তাহলে আমরা একটা এফ নেব, সমানুপাতিক দিয়ে দেব। আমাদের উপরে আছে তাহলে এম1 ইন্টু এম2, এবং এই ওয়ান দ্বারা উপরেরটাকে গুণ করলে এম1 ইন্টু এম2 থাকবে, ডিভাইডেড বাই নিচে আছে ডি স্কোয়ার। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ না, এইটা দেখো আমরা কি করতে পারি? এফ এই সমানুপাতিককে তুলে দিয়ে আমরা কিন্তু সমান লিখতে পারি। কি লিখতে পারি? সমান লিখতে পারি, বাট ধ্রুবক নিতে হবে। সো এইখানে আমরা ধ্রুবক নেব হচ্ছে জি। ধ্রুবক কি নেব? জি। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই জি কি? জি কিন্তু হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন উপরে আছে কি এম1 ইন্টু এম2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি স্কোয়ার। আর মনে রাখবা এই জি এর মান, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 ইন্টু 10⁻11। আমরা এটার একক লিখি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তাহলে এখন লক্ষ্য করো, আমাদের এই যে মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বলের যে সূত্র দুইটা, যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই দুইটা মিলে একত্রে আমরা এই সূত্রটার কথা বলতে পারি। অর্থাৎ আমাদের মহাকর্ষের সূত্র এক কথাই হচ্ছে মহাকর্ষ বলের আকর্ষণের যে সূত্র, সেটা হচ্ছে এফ সমান জি এম1 এম2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের মহাকর্ষর সূত্র। ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র, মহাকর্ষের সূত্র। এখন কথা হচ্ছে মহাকর্ষের সাথে আমরা এখন কি বের করব? অভিকর্ষের সূত্রটা একটু বের করব। তাহলে অভিকর্ষের সূত্রটা কি হবে? আচ্ছা, লক্ষ্য করো, প্রথমেই কিন্তু বলেছিলাম অভিকর্ষের ক্ষেত্রে আমাদের একটা পৃথিবী হতে হবে, আর একটা পৃথিবীর মাঝে যে কোনো একটা বস্তু হতে হবে। সো এটা আমাদের পৃথিবীর মাঝে একটা বস্তু, এবং এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে এই পৃথিবীর সাথে আমার যে কোনো একটা বস্তু, সেটাকে আমরা বলবো অভিকর্ষ। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে পৃথিবীর ভর, প্রথমে আমরা ধরবো হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভরকে আমরা কি ধরবো? এম ধরবো। এবং আমাদের আর যে একটা বস্তু আছে, সেটার ভর ছোট হাতের এম ধরবো। সো পৃথিবীর ভর বড় হাতের এম, আর এই বস্তুটা পৃথিবীর মধ্যে, এই বস্তুটার ভর ছোট হাতের এম। তার মানে আমি এখন এই সূত্রটাই লিখতে পারি, জাস্ট এফ সমান জি, ওই এম1 এম2 জায়গায় একটা হচ্ছে আমাদের এবার পৃথিবীর ভর বড় হাতের এম, আর একটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে কোনো একটা বস্তু ছোট হাতের এম, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের অভিকর্ষের সূত্র। ওকে, আচ্ছা, জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইখানে কথা আছে, কথাটা হচ্ছে কি, দেখো পৃথিবী কিন্তু আমাদের গোল। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে গোল। সো এই জন্য পৃথিবীর কি থাকে? আমাদের পৃথিবীর ব্যাসার্ধ থাকে, এখানে যদি কেন্দ্র হয়, এবং কি থাকে? ব্যাসার্ধ থাকে। সো এইখানে আমাদের ডি হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বের বদলে পৃথিবীর বেলায় আমরা কিন্তু দূরত্ব না লিখে এবার কি করব? ব্যাসার্ধ লিখবো। এই দূরত্বের বদলে বদলে ব্যাসার্ধ লিখবো। সো ব্যাসার্ধ যে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমি এখন এই জায়গায় লিখবো এফ সমান জি, উপরে এম, এম ডিভাইডেড বাই ডি এর জায়গায় আর স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের
কি অভিকর্ষের সূত্র। তাহলে অভিকর্ষের সূত্র যদি তোমার এরকম দূরত্ব দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করবা, আর যদি তোমার ব্যাসার্ধ দেওয়া থাকে পৃথিবীর তাহলে কি করবা এই সূত্রটা ইউজ করবা। আর মহাকর্ষের যে মেইন সূত্র সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রথমটা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা একটা, এই যে আমরা পৃথিবীর অভিকর্ষজ যে আমরা বের করলাম অভিকর্ষের সূত্র, এই অভিকর্ষের সূত্র থেকে তোমরা কিন্তু জানো অভিকর্ষজ ত্বরণ নামে একটা জিনিস আছে। অভিকর্ষজ ত্বরণ নামে একটা, অভিকর্ষজ ত্বরণ এই জিনিসটা নামে কিন্তু একটা জিনিস আছে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এইখান থেকে আমরা কি বের করব, অভিকর্ষজ ত্বরণ বের করব। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো এই জায়গায় মনে রাখবা যে আমরা কি জানি, ওই প্রথম ক্লাসে কিন্তু দেখেছো নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ। কিন্তু কথা হচ্ছে এই এম এ, এ কখন হয়, এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ কখন হয়, যখন একটা বস্তু ভূপৃষ্ঠে চলে তখন তার বেগ বৃদ্ধির হার হয়, তখন তাকে ত্বরণ বলে। বাট যখন একটা বস্তু, তোমরা কিন্তু প্রথম দ্বিতীয়দের ক্লাসে শিখেছো উপর থেকে নিচে পড়ে, তখন কিন্তু তার ত্বরণ হয় না, তখন তার হয় অভিকর্ষজ ত্বরণ। তখন তার কি হয়, অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 ms/2। সেই অভিকর্ষজ ত্বরণ হয়। আর এই অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা। তাহলে এইখানে আমরা কি করব, এফ সমান এম এ না লিখে এফ সমান এম জি লিখবো। ওকে, আচ্ছা, তাহলে এই যে তোমরা অভিকর্ষের যে সূত্রটা দেখতে পাচ্ছ, সো লক্ষ্য করো এই অভিকর্ষের সূত্র থেকে আমরা এখন কি করব, এই অভিকর্ষের সূত্র থেকে আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্র আনবো। কিসের সূত্র, অভিকর্ষজ ত্বরণের সূত্রটা আনবো। আচ্ছা, লক্ষ্য করো তাহলে এফ সমান আমরা কিন্তু লিখতে পারি এম জি, একটু আগে দেখেছি, আর সমান কে জি উপরে এম এম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার। লক্ষ্য করো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে আমাদের এই জি, তাহলে জি সমান আমরা কি করতে পারি, দেখো জি সমান লিখলে এমটা কি হবে, নিচে আসবে। তাহলে নিচে আসলে এই এম কেটে যাবে, তাহলে আমাদের থাকবে উপরে জি এম ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। এইখানে আর স্কোয়ার মানে কি, যখন পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে তখন আর স্কোয়ার। বাট যদি পৃথিবীর কোন সময় কি দেয়া থাকে, এইখানে যদি দূরত্ব দেয়া থাকে বস্তুদ্বয়ের মধ্যে, তাহলে কিন্তু তোমাকে এখানে আর না লিখে ডি লিখতে হবে। ওকে, এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটাই। ওকে, তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে কোনটা ইউজ করবা। যদি ব্যাসার্ধ দেয়া থাকে আর ইউজ করবা, যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে ডি ইউজ করবা। ওকে, সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের সূত্র। এরপরে এরপরে হচ্ছে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে কি, এই অভিকর্ষজ ত্বরণ এই জি এইটারই আর একটা সূত্র হচ্ছে আমরা এইভাবে বানাইতে পারি। কিভাবে, লক্ষ্য করো এখানে আর স্কোয়ার, আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ। সো পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আমরা, দেখো পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে, কিন্তু যখন একটা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ব্যাসার্ধ নির্ণয় করব তখন কি হবে। সো লক্ষ্য করো পৃথিবীর ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে এটা পর্যন্ত একটা ব্যাসার্ধ। ওকে, কেন্দ্র থেকে এটা পর্যন্ত একটা ব্যাসার্ধ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বড় হাতের আর দ্বারা যদি প্রকাশ করি। বাট নির্দিষ্ট উচ্চতায় যদি ব্যাসার্ধ বের করতে বলা হয় তাহলে কি হবে, সো এটা একটা ব্যাসার্ধ, পাশাপাশি এখান থেকে এটা আবার একটা ব্যাসার্ধ হবে, তাহলে এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে টোটাল ব্যাসার্ধ কোনটা, ছোট হাতের আর প্লাস বড় হাতের আর। ওকে, তাহলে এখানে তুমি জাস্ট এই আর এর জায়গায় তাহলে কি লিখে দেবা, জি সমান উপরে জি এম ডিভাইডেড বাই আর এর জায়গায় এখন তুমি এই পুরো যে ব্যাসার্ধটা সেটা লিখে দিবা আর প্লাস আর, তাহলে এইটার উপর স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার হবে। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। তাহলে এক কথায় আমরা যে যে সূত্রগুলো জানলাম, এক কথায় যদি এখন বলি সেটা হচ্ছে আমাদের এইখান থেকে, সেটা হচ্ছে আমাদের কোনখান থেকে, লক্ষ্য করো আমরা প্রথমে জানলাম হচ্ছে মহাকর্ষের সূত্র, মহাকর্ষর যে মেইন সূত্র, মহাকর্ষের সূত্র এফ সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এরপরে আমরা জানলাম হচ্ছে অভিকর্ষের সূত্র, অভিকর্ষর সূত্র যেটা হচ্ছে এফ সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন কথা হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে যেহেতু একটা বস্তু পৃথিবী, আর পৃথিবীর যেহেতু ব্যাসার্ধ হয় তাহলে এই ডি এর জায়গায় আমরা আর লিখতে পারি। এটাও হচ্ছে আমাদের তাহলে অভিকর্ষের আর একটা সূত্র, বা ওই একই সূত্র, জাস্ট ডি এর জায়গায় আমরা আর বসাবো প্রশ্ন অনুসারে। প্রশ্নে যদি ডি দেওয়া থাকে ডি বসাবো, যদি আর দেওয়া থাকে আর বসাবো। এরপর লক্ষ্য করে এই অভিকর্ষ থেকে আমরা কি বের করলাম, অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করলাম, যেটা হচ্ছে কি আমাদের, দেখো এই দুইটা, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সো আমি জাস্ট ত্বরণ লিখি, ত্বরণ, এটা কি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে আর স্কোয়ার।
আর যখন তোমাকে দিয়ে দেবে হচ্ছে মানে দূরত্ব দিয়ে দেবে, তখনও এই ত্বরণই ইউজ করবা। অভিকর্ষজ ত্বরণের সূত্র এটাই, জাস্ট এখানে আর এর জায়গায় ডি হবে। আর কথা হচ্ছে এইখানে আমরা অভিকর্ষজ ত্বরণ যখন আমাদের কি হবে, একটা একটা বস্তু কি হবে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, তখন আমাদের দুইটা ব্যাসার্ধ হবে, তখন আমাদের এই অভিকর্ষজ ত্বরণ কিন্তু আমাদের এইটা হবে। ওকে, আচ্ছা, আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছে। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের মহাকর্ষ বল থেকে টোটাল সূত্রগুলো। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রে। নিউটনের তৃতীয় সূত্রটা এখন আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো দেখো নিউটনের তৃতীয় সূত্রটা কি। সো নিউটন তৃতীয় সূত্রে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে কি বোঝাচ্ছে, যে তুমি যদি কোনো জায়গায় ক্রিয়া করো বা কাজ করো, তাহলে তুমি সেখান থেকে প্রতিক্রিয়া পাবে। সো আমি যদি এখানে আমার এইভাবে একটা ঘুষি দেই, তাহলে কি হবে, এই যে আমি যেখানে ঘুষি দিলাম অর্থাৎ এই কাঠে, এই কাঠও কিন্তু আমাকে বিপরীত দিকে কি দেবে, অবশ্যই প্রতিক্রিয়া দেবে। ওকে, সো তুমি এখানে এইরকম ঘুষি দিয়ে দেখো, তোমাকে কিন্তু লাগবে। কেন লাগবে? তোমাকে কি কেউ মেরেছে? মারেনি, কিন্তু তোমাকে এই কাঠ কিন্তু বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছে। এটা হচ্ছে কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্র। সো নিউটনের তৃতীয় সূত্রের বহুল ব্যবহার রয়েছে এবং এর বহুল উদাহরণ রয়েছে। যেমন আমি যদি বলি যে আমাদের হাঁটার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাঁটার ক্ষেত্রে আমরা কেন হাঁটতে পারি, এখানে হচ্ছে তোমার ভূপৃষ্ঠ বা মাটি আছে। এখন তুমি যখন হাঁটবা তখন কি করবা, মাটিতে কিন্তু আঘাত করবা, মাটিতে কি করবা, আঘাত করবা। সো মাটিও কি করবে, তোমাকে কিন্তু বিপরীত দিকে প্রতিক্রিয়া জানাবে। তার মানে তাহলে কি হবে, মাটি প্রতিক্রিয়া জানাবে, তুমিও যখন ক্রিয়া করলে মাটি প্রতিক্রিয়া জানাবে, যার মাধ্যমে তুমি কিন্তু মাটির উপরে থাকতে পারবে। আর যদি মাটি প্রতিক্রিয়া না জানাতো, তাহলে তো তোমার পা গেড়ে যেত, তাই না? সো এইখানেই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগে। পানি কিন্তু সেই রকম প্রতিক্রিয়া দিতে পারে না। তুমি যদি পানিতে এরকম পা দাও, পানি সেই রকম প্রতিক্রিয়া দিতে পারবে না, যার কারণে কিন্তু তুমি তোমার পাটা নিচে যাবে। ওকে, সো লক্ষ্য করো নিউটনের তৃতীয় সূত্র কি, তুমি যে যদি ক্রিয়া করো, সেও কিন্তু তাকে বিপরীত ভাবে ক্রিয়া করবে। এখন লক্ষ্য করো আরো কি, যেমন বন্দুকের গুলি। সো আমরা দেখে থাকি, যখন কেউ গুলি করে, যখন গুলিটা বের হয়ে যায়, তখন বন্দুকটা কিন্তু এই দিকে একটু পিছনের দিকে কি সরে আসে। কেন সরে আসে? কারণ এটা কিন্তু এই যে যে বুলেটটা বের হয়ে যায়, এই বুলেটটা কি করে, একে এই দিকে ক্রিয়া করে, এবং যার কারণে সে কিন্তু এই দিকে চলে যায়, অর্থাৎ ক্রিয়া করার ফলে একটা বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আসে। ঠিক একই ভাবে আমরা যেটা দেখি রকেটের ক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে যাই বলো, তারা কিন্তু রকেট প্রথম অবস্থায় কি করে, নিচে থেকে কিন্তু অবশ্যই বাতাসে এরকম বল প্রয়োগ করে। ওকে, যার মানে ক্রিয়া করে, যার ফলে কি হয়, প্রতিক্রিয়া বলের মাধ্যমে সে কিন্তু উপরে উঠে যায়। তার মানে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, তুমি যদি ক্রিয়া করো, তাহলে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া পাবে। আচ্ছা, এখন দেখো নিউটনের তৃতীয় সূত্রটা এইভাবে লেখা যায় যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর কি করবে, বল প্রয়োগ করবে। আচ্ছা, এরপরে লক্ষ্য করি, এরপর আমাদেরকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ সম্বন্ধে ইম্পর্টেন্ট জিনিস। তো ঘর্ষণ বল নিয়ে একটু আগে মানে এর প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো ঘর্ষণ বল কি, দেখো যখন কোনো বস্তু কোনো পৃষ্ঠের উপর দিয়ে সরতে চায়, তখন সেই পৃষ্ঠ বস্তুটির গতির বিপরীতে যে বল প্রয়োগ করে, তাকে ঘর্ষণ বল বলে। আচ্ছা, কি সিস্টেমটা কি, দেখো সাপোজ এটা হচ্ছে আমার একটা বস্তু। সো এই বস্তুটা যখন এই দিকে চলতে থাকবে, অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সো এই বস্তুর যে পৃষ্ঠ আছে, যার উপর চলতেছে, অর্থাৎ এই কাগজের উপর, এই কাগজের পৃষ্ঠ এবং এই বস্তুর পৃষ্ঠ কি করবে, বস্তুটা এইদিকে চলতেছে, বাট কাগজের পৃষ্ঠ এর সাথে যেহেতু লেগে আছে, কাগজের পৃষ্ঠ কি করবে, বস্তুটা এই দিকে চলতেছে না, কাগজের পৃষ্ঠ এই দিকে তাকে বল প্রয়োগ করবে। অলওয়েজ মনে রাখবা যে আমাদের এই ঘর্ষণ বলটা সবসময় বিপরীতমুখী হয়। তুমি যদি এই দিকে চলো, ঘর্ষণ বল তোমাকে টাইনা এই দিকে নিয়ে যাবে। ওকে, তাহলে ঘর্ষণ বল কি, তুমি কেন আটকে যাও, এই ঘর্ষণ বলের কারণে কিন্তু আটকে যাও। যখন কোনো একটা বস্তু এই দিকে চলে, সো ঘর্ষণ বলের কারণে কি হয়, এটার সাথে এটার যেহেতু ঘর্ষণ হয়, সো ঘর্ষণের কারণে কিন্তু সেটা যেতে পারে না, সেটা আটকে যায়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এটা কি করে, এটাকে কিন্তু যেতে বল প্রয়োগে বাধা প্রদান করে। ওকে, সে সে কি করে, বিপরীত দিকে বল প্রদান করে। ওকে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ। বাট ঘর্ষণ এখানে আমাদের চার প্রকার আছে। এই চার প্রকার জানার পর আমরা জানবো যে ঘর্ষণ কি আসলে, এটা তাহলে খারাপ জিনিস আমরা যেটা বুঝতে পারতেছি, কারণ সে বল প্রয়োগে বাধা প্রয়োগ করে, সে কিন্তু বিপরীত দিকে প্রয়োগ করে। তার মানে এটা কি খারাপ জিনিস, বাট এটার কিন্তু ভালো দিকও আছে, সেটা নিয়ে আলোচনা করতেছি। বাট তার আগে ঘর্ষণ যে চার প্রকার, এটা একটু জেনে নেই। লক্ষ্য করো,
ঘর্ষণ হচ্ছে টোটাল ৪ প্রকার। প্রথমটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। সো স্থিতি ঘর্ষণ কি? এই স্থিতি ঘর্ষণের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? হাঁটা চলা করতে পারি। কারণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে যখন স্থির থাকবে তখনই কিন্তু এই স্থিতি ঘর্ষণটা হবে। সো এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ বা মাটি। সো লক্ষ্য করো তুমি যখন কি করবা? তুমি এইখানে একটা পা ফেললা। সো পা ফেলার ফলে কি হবে? তোমার পাও স্থির, আবার তোমার পায়ের নিচে যে মাটি আছে সেই মাটিও কিন্তু স্থির। তাহলে কি হবে? এই দুইটা একটার সাপেক্ষে একটা কি স্থির, দুটাই স্থির। সো স্থির অবস্থায় তুমি এখানে বল প্রয়োগ করেছো, তোমাকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল দিচ্ছে। আবার তুমি কি করলা? পরবর্তী পা এখানে ফেললা, স্থির, আবার মাটিও স্থির, প্রতিক্রিয়া বল দিচ্ছে মাটি। সো এইটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখন তাহলে দেখো গতি ঘর্ষণ কি? সো গতি ঘর্ষণ হচ্ছে একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু চলমান। তোমার এই যে ভূপৃষ্ঠ বা মাটি আছে এটা কিন্তু স্থির, বাট তুমি যদি একটা গাড়ি নিয়ে যাও, এই গাড়ির যে চাকা বা গাড়ি বলো, সো গাড়ি কিন্তু আবার কি গতিশীল, তাই না? গাড়ি কিন্তু আমাদের গতিশীল। তাহলে এটার সাপেক্ষে এটা কি গতিশীল না? তাহলে একটা সাপেক্ষে আর একটা গতিশীল, সেই ক্ষেত্রে আমাদের যে ঘর্ষণটা হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের কি গতি ঘর্ষণ। সো তোমরা বলবা যে হাঁটার ক্ষেত্রেও তো আমরা গতিশীল থাকি, না মানে এই গতি সেই গতি না। লক্ষ্য করো হাঁটার ক্ষেত্রে কি হয়? এইখানে একটা পা ফেললা, তারপর তুমি কিন্তু পা এইরকম করে নিয়ে যাও না, এইরকম করে নিয়ে গিয়ে যাও না, এরকম করে কি করো না, নিয়ে যাও না। তুমি কিন্তু পা ফেলার পরে আবার পাটা কি করো, উপরে তুলে আবারও পরবর্তী পা যেখানে ফেলতে হয় সেখানে ফেলো, মানে স্থির ওখানে অবস্থাটা হচ্ছে। বাট গাড়ির ক্ষেত্রে কি হয়? সে সব সময় কিন্তু এরকম করে না, মানে উপরের দিকে ওঠে না, সে সোজা একদম কি করে, এই ভূপৃষ্ঠের উপর দিয়ে চলে, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকে। তাহলে এই গতিশীল অবস্থায় থাকার জন্য যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ। ওকে, আচ্ছা এরপরে দেখো আর একটা ঘর্ষণ হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। সো এই আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে যখন কোনো একটা বস্তু গড়ে গড়ে পড়তে থাকে অথবা ঘুরতে ঘুরতে পড়তে থাকে। সাপোজ এটা হচ্ছে আমাদের এইখানে গড়ে গড়ে কি যেতে থাকলো, তাহলে এই যে তখন যে তার ঘর্ষণটা হবে তখন কিন্তু তাকে বলবো আমরা আবর্ত ঘর্ষণ। এটা কিন্তু অবশ্যই গতি ঘর্ষণ থেকে আলাদা। গতি ঘর্ষণের ক্ষেত্রে সবসময় গতিশীল অবস্থায় ছিল, বাট যখন এটা ঘুরতে ঘুরতে পড়বে তখন কিন্তু ঘর্ষণের সিস্টেমটা ভিন্ন হবে। সো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আবর্ত ঘর্ষণ, বা যেটা ঘুরতে ঘুরতে পড়ে। সাপোজ যেমন আমি কি করতে পারি, উদাহরণ দিতে পারি এইভাবে যে লক্ষ্য করো, সাপোজ আমাদের এইখানে এইরকম একটা পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠ আছে, সো তোমার এখানে একটা বস্তু আছে, পৃষ্ঠটা যখনই তুমি এরকম করবা এটা কি করবে, এটা ঘুরতে ঘুরতে পড়বে। সো এই তখন যে আমাদের ঘর্ষণটা হবে সেইটাকে আমরা বলবো হচ্ছে আবর্ত ঘর্ষণ। ক্লিয়ার? আচ্ছা এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। এরপর প্রবাহী ঘর্ষণ আছে ৪ নম্বরে। সো প্রবাহী ঘর্ষণ কি? এটা সবসময় তরল আর বায়ুর ক্ষেত্রে যে ঘর্ষণ হয়। লক্ষ্য করো আমাদের চারপাশে বায়ু আছে। প্রথমেই নিউটনের প্রথম সূত্রে শিখেছো আমাদের একটা বস্তু যদি সমবেগে চলতে থাকে সেটা বাস্তব ক্ষেত্রে কেন আটকে যায়? কারণ বিভিন্ন প্রকার বলের কারণে। এই যে ঘর্ষণ বল, এরপরে কি বাতাসের বাধা। সো বাতাসের বাধা এটাও কিন্তু এক প্রকার ঘর্ষণ। তুমি যখন এইরকম করবা তোমার সাথে, তোমার বাতাসের সাথে তোমার এই শরীরের বা যেটাই তুমি এইরকম করো সেটার কিন্তু একটা ঘর্ষণ হবে। তো সেটাই হচ্ছে আমাদের কি প্রবাহী ঘর্ষণ সেটাকে বলবো। এছাড়া পানির মধ্যে যে ঘর্ষণ, পানির মধ্যে নৌকা চলে, সো নৌকার সাথে, নৌকার পৃষ্ঠের সাথে পানির পৃষ্ঠের যে ঘর্ষণ সেইটাকে আমরা বলবো হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আচ্ছা বাতাসের ক্ষেত্রে আরো একটা উদাহরণ কি, প্যারাশুট নিয়ে যখন আমরা নামি, ওকে, সো তখন কি হয়, বাতাসের সাথে কিন্তু ঘর্ষণ হয়, যার ফলে ওইটাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ঘর্ষণের প্রকারভেদ। এখন বলি ঘর্ষণ কেন প্রয়োজন। একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভূপৃষ্ঠ, এখন কথা হচ্ছে যদি ঘর্ষণ না থাকতো, আচ্ছা ঘর্ষণ কেন হয় সেটা বলি। কারণ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে কিন্তু এরকম একদম সলিড নয়, এরকম একদম কি সিলসিলে নয়, এইরকম কি থাকে, এইরকম আমাদের কিন্তু এইরকম থাকে। ওকে, অর্থাৎ এইটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের আঁকা বাঁকা থাকে বা এখানে গর্ত থাকে, এইরকম থাকে। তুমি এমনিতে সলিড দেখতে পারো, বাট যখন তুমি মাইক্রোস্কোপে দেখবা তখন এখানে কিন্তু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কি থাকবে, গর্ত থাকবে, বা এইটাকে আমরা বলতে পারি কি এটা হচ্ছে আমাদের সমান থাকবে না, অসমান থাকবে, মাঝে মাঝেই আমাদের খুদ থেকে যাবে। ওকে, তাহলে এই খুদের কারণেই কিন্তু আমাদের ঘর্ষণটা মানে সৃষ্টি হয়। যদি এইরকম খুদ না থাকতো আমাদের পথে তাহলে কিন্তু কি হতো, একটা জিনিস একদম ছলকে যেত। বাট কথা হচ্ছে এখানে খুদ থাকা বিধায় কিন্তু আমাদের কি হয়, যখন এইখানে সাপোজ এইরকম খুদ আছে, তো এখন যখন একটা বস্তু চলতে থাকবে এই খুদের সাথে বেজে বেজে কিন্তু তার ঘর্ষণটা সৃষ্টি হবে, ফলে সে আটকে যাবে। তার মানে এই আমাদের ঘর্ষণ সৃষ্টি হয় কেন? কারণ এইখানে আমাদের যে কোনো পথই বলো সেইখানে কিন্তু খুদ আছে। তুমি বলবা যে এখানে তো আমি কোনো খুদ দেখতে পাচ্ছি না, তুমি এখানে যদি অনেক বড় মাইক্রোস্কোপ দিয়ে দেখো এখানেও কিন্তু অনেক প্রকার ক্ষুদ্র হয়ে গেছে। ওকে, তো যার কারণে সেখানেও আমাদের ঘর্ষণ তৈরি হয়। এখন যে জিনিসটা
জিনিসটা সেটা হচ্ছে ঘর্ষণ আমাদের কেন প্রয়োজন বা ঘর্ষণ কি আসলে গুরুত্বপূর্ণ কিনা। সো দেখো একটা গাড়ি সাপোজ এইরকম এখানে যদি ঘর্ষণ না থাকে, একটা গাড়ি যখন চলবে সাপোজ এখানে ঘর্ষণ নেই, তাহলে কি হবে গাড়িটা কিন্তু পিছলে যাবে, সে কিন্তু আটকিবে না, পিছলে যাবে। এরপরে কি হবে, তুমি যখন চলবা তুমি কি করবা, নিচের দিকে বল প্রয়োগ করবা। সো তুমি যখন চলবা তখন কিন্তু এই যে এই ঘর্ষণটা তোমার এইটার সাথে কি ঘর্ষণ হবে না, তখন তোমার পাটা কি হবে, পিছলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের চলার ক্ষেত্রে কি লাগবে, ঘর্ষণ কিন্তু লাগবে, ঘর্ষণ ছাড়া আমরা চলতে পারবো না। তাই বলা হয় ঘর্ষণ কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস। এটা কিন্তু খারাপ জিনিস না, ঘর্ষণ একটা প্রয়োজনীয় জিনিস, একটা ভালো জিনিস। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ঘর্ষণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে থাকি, বাড়িয়ে বা কমিয়ে থাকি। কেমন করে, লক্ষ্য করো, তোমরা যদি তোমাদের যে কোনো গাড়ির টিউব মানে চাকায় দেখো, তো চাকায় কিন্তু বিভিন্ন ধরনের কি নকশা তৈরি করা হয় অথবা খাসকাটা খাসকাটা থাকে, কেন থাকে, এটা কিন্তু মেইন কারণ হচ্ছে ঘর্ষণ তৈরির জন্য। আমাদের যে পথেও এরকম খাসকাটা খাসকাটা থাকে, তোমার চাকায়ও যখন খাসকাটা খাসকাটা থাকে তখন কি হবে, এই খাসকাটার সাথে খাসকাটা বসে যেতে যেতে তখন কিন্তু ঘর্ষণের সৃষ্টি হবে, যার ফলে এটা চলতে থাকবে। কিন্তু লক্ষ্য করো, যখন আমাদের টায়ার বা আমাদের গাড়ির যে চাকা যদি খাসকাটা না থাকে, তাহলে ব্যাপারটা কি হতো, তখন তুমি যতই ব্রেক ধরো যতই কিছু করো তোমার চাকা কিন্তু ছলকে ছলকে যেত, ছলকেতেই থাকতো। ওকে, আচ্ছা, তার মানে তাহলে আমরা কি করি, আমাদের এই রকম আমরা যে কোনো সময় যদি চাকার এরকম খাঁজকাটা থাকে, আমরা যে কোনো সময় ব্রেক ধরলে সেটা তাড়াতাড়ি আটকে যায়। ওকে, তার মানে এই ঘর্ষণটা কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস, ঘর্ষণ না থাকলে কিন্তু তোমার কি হতো, বিপদ হতো, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো। ওকে, সো এই জন্য কিন্তু আমাদের ঘর্ষণটা প্রয়োজনীয় জিনিস। সো ঘর্ষণ কি হয় এখানে এইভাবেই সৃষ্টি হয়। সো আমাদের চাকাতেও এইরকম খাঁজকাটা থাকে, কারণ কি, চাকা যেন আমাদের পিছলে না যায়। তাহলে এই জন্য আমাদেরকে ঘর্ষণ অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাস্তব ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে কি তোমাদের এই ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের মোটামুটি পুরো একটা আলোচনা গেল। সো এর পরবর্তীতে যখন সৃজনশীল এমসিকিউ ক্লাস আসবে সেগুলো অবশ্যই দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে যদি চেক করো সেখানে ফিজিক্সের প্রত্যেকটি অধ্যায়ের লিংক পাবে। সো তোমরা তৃতীয় অধ্যায়ের লিংকে ক্লিক করে প্রথম থেকে সবগুলো দেখে নিবা ভিডিও। ওকে, আর হচ্ছে কি তৃতীয় অধ্যায় করার আগে মাস্ট বি দ্বিতীয় অধ্যায়টা করবা, চতুর্থ অধ্যায়ও করার আগে মাস্ট বি দ্বিতীয় অধ্যায় করতে হবে। অর্থাৎ এগুলো পরস্পর রিলেটেড, একটা না করতে পারলে আর একটা পারবে না। সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরবর্তী অধ্যায়ের ক্লাসে। সো অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপের সাথে থাকবে, পাশে থাকবে। আল্লাহ হাফেজ।